শুরু হচ্ছে। এই সময়টাতে আহ, বৃষ্টির আমি যখন গ্রামে ছিলাম তখন এই সময়টাতে বর্ষাকালে আর কি, এই যখন বৃষ্টিটা শুরু হইতো তখন পুকুর বা পুকুর বা আমরা আমরা বলি হচ্ছে গাদা আর কি, মানে ওইখানে গোসল করে না, ওইখানে কচুরি পানা টানা থাকে, ওখানে পানি থাকে। ওইখানে হচ্ছে কই মাছ উঠে। আপনারা কি কই মাছ ধরছেন? যখন প্রচন্ড বৃষ্টি হয়, বৃষ্টির সাথে হচ্ছে বজ্রপাত, বৃষ্টির সাথে বজ্রপাত লাগবে নাইলে কিন্তু উঠে না। কাঁটা তো ফুটবেই, এখন কই মাছ তো হচ্ছে কাঁটাই। এই মাছ আমি প্রচুর ধরছি। আহ, এমন হয়েছে যে এক রাত্রে মানে আমি আর হচ্ছে আমার আব্বা এই দুইজন মিলে প্রায় হচ্ছে 10 কুড়ির মতো পাইছিলাম। মানে 200 আর কি, 10 কুড়ি মানে 200। এটা এটা একটা আলাদা একটা স্মৃতি। একবার একবার হয়েছে এই রাত্রেবেলা বৃষ্টি থামছে, তো তখন লাইট নিয়ে বের হইছি যে কই মাছ হচ্ছে উঠছে কিনা, এটা হচ্ছে দেখার জন্য। তো এখন এখন লাইট নিয়ে হাঁটতেছে হাঁটতেছে রাস্তায়, হুট করে দেখি যে হচ্ছে কই মাছ একটা দুটো দেখা যাচ্ছে। তো এখন এখন শুধু লাইট নিয়ে বের হইছি, কোনো ব্যাগ নিয়ে বের হই না, ব্যাগ নিয়ে বের হই নাই বা ছাতা নিয়েও বের হই নাই, এমনি বের হইছি। এখন এই কই মাছ এখন কই, এখন এগুলো কই নিব? পরে লুঙ্গি, মানে লুঙ্গিটা মানে কোন রকম একটু উপরের দিকে উঠাইয়া তারপর তার ভিতরে হচ্ছে কই মাছ নিছি। তো বাড়িতে আসার পরে দেখতেছি যে পায়ের যে চামড়া, চামড়া পুরা হচ্ছে ছিলে গেছে কই মাছের যে যে কাঁটা থাকে ওই কাঁটাতে। 25 জন, 27 জন। 27 জন আসছেন। আমরা কি ক্লাস শুরু করে দিব? আচ্ছা, আমরা আর 2 মিনিট একটু ওয়েট করি, 2 মিনিট পরে শুরু করি। আপনাদের আজকে যে ডেইলি টেস্টটা হওয়ার কথা ছিল, সেটা যেহেতু আপনাদের ক্লাস যে লেকচারটা সেটা যেহেতু ওপেন হচ্ছিল না, সেহেতু আজকের আজকের টপিক এবং হচ্ছে গতকালকে টপিক, এই দুইটা টপিক মিলিয়ে আগামীকালকে আপনাদের ডেইলি টেস্টটা হবে। আর আগামীকালকে আমাদের আন্তর্জাতিকের হচ্ছে শেষ ক্লাস। সাম্প্রতিক কিছু বিষয় আমরা দেখব। এর পরের দিন আহ, এর পরের দিন হচ্ছে আপনাদের ওপেন বুক এক্সাম, এর পরের দিন আন্তর্জাতিক ফাইনাল। স্যাটারডে, হ্যাঁ স্যাটারডে উইকলি এক্সাম। উইকলি এক্সামের একটা শিডিউল আছে, উইকলি এক্সামের। তো উইকলি এক্সাম হবে নাকি হচ্ছে ডেইলি এক্সাম হবে, সেটা আপনাদেরকে আজকের আজকে রাতের মধ্যে জানিয়ে দেওয়া হবে যে আগামীকালকে কি হচ্ছে উইকলি এক্সাম নাকি ডেইলি টেস্টটা হবে। সেটা আজকে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা সেই হিসাবে প্রস্তুতি নেবেন। যদি যদি উইকলি এক্সাম থাকে তো তাও তো এই টপিক গুলাই থাকবে, এখান থেকেই তো থাকবে। তো সেহেতু হচ্ছে প্রশ্ন, মানে ডেইলি টেস্টের যে প্রশ্নগুলো হওয়ার কথা ছিল সেটা হচ্ছে উইকলিও পাবেন। আচ্ছা, তাহলে আমরা আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই। আমরা আজকে হচ্ছে আমেরিকা এবং হচ্ছে আফ্রিকা, এখানে আমেরিকা হচ্ছে উত্তর আমেরিকা এবং হচ্ছে দক্ষিণ আমেরিকা। এখানেও আমেরিকার মধ্যে বা উত্তর আমেরিকা বা দক্ষিণ আমেরিকার মধ্যে এখানে
প্রশ্ন সাধারণত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই প্রশ্ন সব থেকে বেশি আসে। তারপরেও যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক সেগুলো আমরা টাচ করার চেষ্টা করব। সাধারণত এখান থেকে প্রশ্ন আসলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই আসে। তো মার্কিন যুক্তরাষ্ট্র যে বড় যে দেশগুলো, এদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং এবং যুক্তরাজ্য, রাশিয়া। হ্যাঁ, এটা আমি গত ক্লাসে বলছিলাম। আপনারা এগুলাতে একটু জোর দিবেন বেশি। এখান থেকে প্রশ্ন আসার মানে আসবেই, প্রশ্ন আসার সম্ভাবনা শুধু এইখান থেকে প্রশ্ন আসবেই। তো এগুলো আপনারা একটু গুরুত্বের সাথে পড়বেন। আমরা হচ্ছে আজকে আমরা আমেরিকা এবং আফ্রিকা মহাদেশটা একটু ঘুরে ঘুরে দেখব। আচ্ছা, শুরুতে শুরুতে হচ্ছে আমেরিকা। আমেরিকার মধ্যে এটা হচ্ছে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকাতে যুক্তরাষ্ট্র দেশ, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে যে বড় দেশগুলো তার মধ্যে এটা হচ্ছে চতুর্থ। একদম শুরুতে আছে রাশিয়া, তারপরে কানাডা, এরপরে চীন, এরপরে যুক্তরাষ্ট্র। তো পৃথিবীর দীর্ঘতম হচ্ছে সীমান্ত, পৃথিবীর যে দেশ আহ, আহ, অন্য দেশগুলোর সাথে যে সীমান্ত, এদের মধ্যে সব থেকে সব থেকে বড় একটা দেশের সাথে আরেকটা দেশের যে সীমান্ত, এর মধ্যে সব থেকে বড় সীমান্তটা হচ্ছে কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পৃথিবীর দীর্ঘতম সীমান্ত। এবং এটা হচ্ছে 49 ডিগ্রি উত্তর অক্ষরেখাও বলা হয়ে থাকে। এই যে সীমানাটা, এই সীমানাটার নামটা উত্তর 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা বলে। এবং এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সীমান্ত। 1492 সালে 1492 সালে এই ভদ্রলোক ক্রিস্টোফার কলম্বাস, উনি হচ্ছে এই মহাদেশটাতে প্রথম ভ্রমণ করেন, প্রথম যান, প্রথম আবিষ্কার করেন। উনি একজন পর্তুগিজ নাগরিক। তো উনি মূলত পর্তুগাল, তখন স্পেন, পর্তুগাল বা ইতালি বা ইউরোপের যে দেশগুলা, এগুলা হচ্ছে সমৃদ্ধশালী ছিল। তো তখন তারা চাচ্ছিল যে তারা নৌপথে কিভাবে হচ্ছে ভারতে বা ভারতীয় উপমহাদেশে কিভাবে যাওয়া যায়। তো পরে ক্রিস্টোফার কলম্বাস উনি বলছে যে তার কাছে একটা প্ল্যান আছে। উনি উনি ভারতে মানে তখন পর্যন্ত কেউ ভারতে যায় নাই। তো এই ক্রিস্টোফার কলম্বাস উনি শুরুতে পর্তুগালের যে রাজা, তিনি তার কাছে গেছেন, গিয়ে বলছেন যে আমি আমি ভারতে যাব। মানে যদিও তখন পর্যন্ত কেউ কিন্তু ভারতে যায় নাই, তো উনি বলছে যে উনি যাবে ভারতে। এবং তবে কিছু শর্ত আছে যে ওইখান থেকে উনি যা কিছু আনবে তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ তাকে দিতে হবে। তো এটা পর্তুগালের যে রাজা, উনি রাজি হয় নাই। পরে তিনি গেছেন ইতালিতে। তিনি ইতালিতে গিয়েও হচ্ছে সুবিধা করতে পারেন নাই। পরে স্পেনে উনি গেছেন। তো স্পেনের যে তৎকালীন যে রাজা, উনি এটাকে অ্যাপ্রুভ করছে। এবং এই এই যে ভ্রমণ বা এই যে অভিযান, এখানে যত মানে যত খরচ হবে, উনি ওই রাজা সবটাই হচ্ছে বহন করার জন্য রাজি হন। তো পরে এবং যে শর্ত হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস দেন, সেগুলাও হচ্ছে রাজি হয় আর কি ওই রাজা। তো এরপরে তিনি 3টা জাহাজ নিয়ে হচ্ছে পর্তুগাল থেকে বেরোয় পড়েন। তো পথে ঝড়ের কবলে পড়েন। ঝড়ের কবলে পড়ে তার তার 2টা জাহাজই হচ্ছে হচ্ছে উল্টে যায়। এর মধ্যে একটা জাহাজ তিনি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে তিনি হচ্ছে ভিড়ান। এখন ওইটা যে ওয়েস্ট ইন্ডিজ, তখন তো এই হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ নাম ছিল না। তো তিনি ভাবছেন যে তিনি ইন্ডিয়াতেই আসছে। যখন উনি ল্যান্ড করছে, তখন উনি ভাবছে যে আহ, উনি ইন্ডিয়াতে আছে। তো ইন্ডিয়াতে তার তার হিসাব মতে তিনি ইন্ডিয়ার হচ্ছে পশ্চিম দিকে থাকার কথা। তো যেহেতু পশ্চিম দিকে থাকার কথা, সেহেতু ওই ওই অঞ্চলটার উনি নাম দিছে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকেই এই ওয়েস্ট ইন্ডিজ নামটা আসছে। এবং ওইখানের যে জনগোষ্ঠী উনি দেখতে পাইছে, উনি উনি তাদের নাম দিছে রেড ইন্ডিয়ান। তো এই কারণেই আমেরিকা যুক্তরাষ্ট্রের যারা যারা আদিবাসী, তাদেরকে বলা হচ্ছে রেড ইন্ডিয়ান। তো এই ছিল মোটামুটি একটা ছোটখাটো একটা গল্প যে ক্রিস্টোফার কলম্বাস কিভাবে উনি ওইখানে গেছে। তো এরপরে যুক্তরাষ্ট্র, আহ, এখানে হচ্ছে ব্রিটিশদের উপনিবেশ ছিল। এখানে হচ্ছে ফ্রান্সের উপনিবেশ ছিল, তবে ফ্রান্স এখানে সুবিধা করতে পারে নাই। এখানে হচ্ছে ব্রিটেনরাই মূলত হচ্ছে শাসন করতো এখানে। তো এই ব্রিটিশদের বিরুদ্ধে তৎকালীন সময় হচ্ছে 13টা অঙ্গরাজ্য ছিল। এবং এই 13টা অঙ্গরাজ্যে ব্রিটিশদের উপনিবেশ উপনিবেশ হচ্ছে গঠিত হয়েছিল। পরে 1776 সালে 4 জুলাই এই 13টা উপনিবেশ তারা হচ্ছে স্বাধীনতার ঘোষণা দেয়। এবং এবং এই কারণেই
এই 4 জুলাই হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস বা হচ্ছে স্বাধীনতা দিবস। তো তৎকালীন যেই 13টা উপনিবেশ ছিল, তো এই কারণেই এই 13 সংখ্যাটাকে মেমোরেবল করে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে পতাকাটা এখানে হচ্ছে 13টায় যে লাল যে রেখাটা, এই যে লাল লাল কিছু যে রেখা আছে, যে মানে এই যে লাল যে স্ট্রাইপ গুলা, তো এই স্ট্রাইপ গুলোর সংখ্যা হচ্ছে 13। তো এই 13 সংখ্যাটা ওই তখন থেকে আসছে, যে তৎকালীন যে 13টা মূল যে অঙ্গরাজ্য ছিল। তো এই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, তো এই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল মূলত হচ্ছে যে হলে, সেই হলটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্স হল। এইখান থেকেই 1776 সালের 4 জুলাই এখান থেকেই এই স্বাধীনতার ঘোষণাটা দেওয়া হয়েছিল। স্বাধীনতার যে ঘোষণাপত্র সেটা লিখেছেন হচ্ছে থমাস জেফারসন। তিনি প্রথম এই স্বাধীনতার ঘোষণাটা লিখেন, এবং তিনি পরে আমেরিকার উনি প্রেসিডেন্টও হয়েছিলেন। আমেরিকার জনক বলা হয় কাকে? আমেরিকার জনক বলা হয় হচ্ছে ওয়াশিংটনকে, জর্জ ওয়াশিংটন। এবং তিনি হচ্ছে ওই দ্য ফাদার অফ দ্য কান্ট্রি, তিনি আমেরিকার, এবং তিনি হচ্ছে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। স্বাধীনতার যে চুক্তিটা ছিল তাদের, অর্থাৎ যখন ব্রিটিশদের থেকে আমেরিকা স্বাধীনতা পেল, এটা তারা হচ্ছে ফ্রান্স তাদেরকে সাহায্য করেছিল এবং স্পেনও তাদেরকে সাহায্য করেছিল। তো এই সাহায্য নিয়ে তারা যখন এই স্বাধীনতাটা পেল, তখন এই স্বাধীনতা নিয়ে তাদের একটা চুক্তি হয়। সেই চুক্তির নাম হচ্ছে পিস অফ প্যারিস, যেটা আমরা বৈশ্বিক ইতিহাস যখন আমরা পড়েছিলাম তখন আমরা দেখেছি, যেটার নাম হচ্ছে পিস অফ প্যারিস, এবং 1783 সালে যেটা স্বাক্ষরিত হয়। এখন এখন বর্তমানে যুক্তরাষ্ট্রের আগের যে 13টা অঙ্গরাজ্য ছিল একদম একদম শুরুতে, এখন হচ্ছে সেটা এখন টোটাল হচ্ছে 50টা, টোটাল হচ্ছে 50টা অঙ্গরাজ্য। তো এই কারণেই যুক্তরাষ্ট্রের যে পতাকাটা সেখানে তারকার যে সংখ্যা, স্টারের সংখ্যা হচ্ছে 50টা, এবং স্ট্রাইপের সংখ্যা 13টা। আমরা যে একটু আগে বললাম স্ট্রাইপের সংখ্যা হচ্ছে 13টা। আচ্ছা, এরপরে সর্বশেষ যে অঙ্গরাজ্যটা যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয় সেটা হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ। এবং তারা কিছু কিছু তাদের অঙ্গরাজ্য, তাদের উপনিবেশ যারা ছিল তাদের তাদের নিয়ন্ত্রণে ছিল। পরে তারা এগুলা কিছু কিছু কিনে নেয়। যেমন হচ্ছে লুইসিয়ানা নামের যে অঙ্গরাজ্যটা, এটা তারা 1783 সালে তারা ফ্রান্স থেকে কিনে নেয়, এবং আলাস্কা তারা রাশিয়া থেকে 1867 সালে তারা কিনে নেয়। তাদের যে সংবিধানটা, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট ছোট সংবিধান, এবং পৃথিবীর সব থেকে ছোট এবং পৃথিবীর প্রাচীনতম সংবিধান বলা হয় এই আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানকে। এবং এই সংবিধানের রচয়িতা হচ্ছে জেমস ম্যাডিসনও পরবর্তীতে আমেরিকার তিনি হচ্ছে প্রেসিডেন্ট হন। তো যেহেতু তিনি সংবিধান রচয়িতা, সেহেতু তাকে হচ্ছে ফাদার অফ দ্য কনস্টিটিউশন বলা হয়। অর্থাৎ আমেরিকার সংবিধানের জনক হচ্ছে জেমস ম্যাডিসন। এবং তাদের যেটাকে সংবিধান ধরা হয় সেটা নাম হচ্ছে ইউএসএ বিল অফ রাইটস নামে কিন্তু যুক্তরাজ্যেরও একটা চুক্তি আছে, যেটা হচ্ছে তাদেরও একটা সংবিধানের একটা ভিত্তি। ওইটা ছিল শুধু বিল অফ রাইটস, কিন্তু এটা হচ্ছে ইউএসএ বিল অফ রাইটস, যেটা যেটা তাদের হচ্ছে সংবিধান হিসেবে তারা এটাকে তারা বিবেচনা করে। এবং তাদের এটার উপরে দেখা হচ্ছে উই দ্য পিপল। হ্যাঁ, উই দ্য পিপল, এটা হচ্ছে এই যে বিল অফ রাইটস, এটা ঠিক একদম ঠিক উপরে লেখা। পার্লামেন্ট যে ভবন, তাদের পার্লামেন্ট যে সংসদ, জাতীয় সংসদ, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, এবং তাদের পার্লামেন্টের নাম হচ্ছে কংগ্রেস। এদের মধ্যে যেটা নিম্নকক্ষ সেটার নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, এবং উচ্চকক্ষ হচ্ছে সিনেট।
সিনেটে আসন সংখ্যা 100 এবং হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এখানে আসন সংখ্যা হচ্ছে 835, অর্থাৎ টোটাল হচ্ছে 535টা আসন। পার্লামেন্টের যে আসন সংখ্যা টোটাল টোটাল হচ্ছে 535টা, এবং এখানে হচ্ছে নিম্নকক্ষে 435 এবং সিনেটে হচ্ছে 100। প্রতি 4 বছর পর পর তাদের হচ্ছে নির্বাচন হয় এদের, এই এবং এই এই নির্বাচনটা নভেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার, সব সময় নভেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার এই এই তাদের যে নির্বাচনটা সেটা হচ্ছে অনুষ্ঠিত হয়, এবং প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন হচ্ছে 20 জানুয়ারি। অর্থাৎ হচ্ছে ভোটের ফলাফল ফলাফল পাওয়ার পরে 20 জানুয়ারি প্রেসিডেন্ট হচ্ছে আনুষ্ঠানিকভাবে উনি শপথ গ্রহণ করেন। তো যুক্তরাষ্ট্রের যতগুলো হচ্ছে গণতান্ত্রিক দেশ আছে এদের মধ্যে যুক্তরাষ্ট্রের যে নির্বাচনটা সেটা কিছুটা হচ্ছে ভিন্ন। সেখানে যে সাধারণ যারা নাগরিক আছে তারা মূলত হচ্ছে ইলেকটোরাল কলেজ সেগুলো নির্বাচন করে, এবং এই ইলেকটোরাল কলেজের যে ভোটগুলা এইগুলা পরে হচ্ছে এরাই মূলত পরে প্রেসিডেন্ট নির্বাচন করে। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তারা একজনকে নির্বাচন করে। তো ইলেকটোরাল কলেজ মূলত এটা হচ্ছে একটা ভোটারদের বলা যায় একটা, এরা মূলত হচ্ছে সিলেক্ট করে প্রেসিডেন্ট। এদের মধ্যে ইলেকটোরাল কলেজটা নির্ধারিত হয় মূলত হচ্ছে যে যে অঙ্গরাজ্যের মানে যত জনসংখ্যা, এই জনসংখ্যার উপর ভিত্তি করে কোন রাজ্যে ইলেকটোরাল কলেজের ভোট সংখ্যা কত হবে সেটা নির্ধারিত হয়। এদের মধ্যে সব থেকে বেশি হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, ক্যালিফোর্নিয়াতে হচ্ছে 50টা। আবার এখানে এই যে টোটাল 538টা, তাহলে তার মানে হচ্ছে কেউ যদি প্রেসিডেন্ট হতে চায় তাহলে তার 270টা হচ্ছে ইলেকটোরাল কলেজ ভোট দরকার হবে। এখন এইটার সিস্টেমে প্রায় দেখা যায় যে যেমন যে বারাক ওবামা এবং এই যে আপনার সরি যে ডোনাল্ড ট্রাম্প যে বছর নির্বাচিত হলেন, ওই বছর দেখা গেছে যে টোটাল যে টোটাল ভোট দেখা গিয়েছিল যে হিলারি ক্লিন্টন বেশি পাইছেন, কিন্তু যে ইলেকটোরাল কলেজ যে ভোটটা এইটাতে আবার হচ্ছে হিলারি ক্লিন্টন কম পেয়েছেন। হ্যাঁ, তখন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদিও তিনি টোটাল যে ভোটারদের সংখ্যা ওইটা যদিও তার কম, কিন্তু ইলেকটোরাল কলেজের যে ভোট যে সংখ্যা সেটার কারণে উনি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট হতে পেরেছিলেন। তো এগুলা এটা আমার কাছে একটু জটিল মনে হয়, যদিও আপনারা হয়তো সহজে অনেকে হচ্ছে বুঝতে পারবেন যে ইলেকটোরাল কলেজ জিনিসটা কেমনে কাজ করে। তো আমাদের এগুলো পরীক্ষা আসবে না যদিও, সেহেতু এগুলো নিয়ে তো মাথা ঘামানোর কিছু নাই। তো যেই দুইটা পার্টি মূলত প্রধান প্রধান যেই দুইটা পার্টি, এটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, যেটা 1828 সালে যেটা প্রতিষ্ঠিত হয়, এবং এটার সদর দপ্তর হচ্ছে সাউথ ক্যাপিটাল স্ট্রিটের, এটা হচ্ছে ওয়াশিংটন ডিসির সাউথ ক্যাপিটাল স্ট্রিট এখানে অবস্থিত। এর মধ্যে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে যিনি প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি ছিলেন থমাস জেফারসন। এখানে এই যে জর্জ ওয়াশিংটন যিনি প্রথম যে প্রেসিডেন্ট, উনি উনি কিন্তু হচ্ছে নির্বাচন যখন হচ্ছে হয়েছিলেন তার কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, অর্থাৎ উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু প্রথম হচ্ছে প্রেসিডেন্ট হন। তখন হচ্ছে, এবং তখন এই কোনো পার্টি ছিল না, তখন এই ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান যে পার্টি, হ্যাঁ এগুলো হচ্ছে ছিল না। তো এই ডেমোক্রেটিক পার্টি থেকে সর্বপ্রথম প্রেসিডেন্ট হন থমাস জেফারসন, এবং সর্বশেষ উনি হচ্ছে ডেমোক্রেটিক পার্টি থেকে 16তম জো বাইডেন। এমনিতে 46তম, এমনিতে মানে টোটাল হিসেবে 46তম, কিন্তু ডেমোক্রেটিক পার্টি থেকে জো বাইডেন হচ্ছে 16তম মার্কিন প্রেসিডেন্ট। এরপরে হচ্ছে রিপাবলিকান পার্টি, যেটা হচ্ছে 1854 সালে প্রতিষ্ঠিত। এটাকে হচ্ছে গ্র্যান্ড ওল্ড পার্টি নামেও ডাকা হয়। এখান থেকে সর্বপ্রথম আব্রাহাম লিঙ্কন প্রথম উনি প্রেসিডেন্ট হন, এবং সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প উনি ছিলেন রিপাবলিকান পার্টি থেকে সর্বশেষ আমেরিকান প্রেসিডেন্ট। আচ্ছা, এখন আপনাদের কাছে হচ্ছে প্রশ্ন, আমেরিকার জাতীয় দিবস কবে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। হ্যাঁ, 4 জুলাই হচ্ছে আমেরিকার স্বাধীনতা দিবস বললেও 4 জুলাই, আমেরিকার জাতীয় দিবস বললেও এটাও 4 জুলাই।
ক্যাপিটাল হিল হচ্ছে পার্লামেন্টের যে সদস্যরা নির্বাচিত হয়, যে 535 জন পার্লামেন্ট সদস্য, তাদের যে কার্যালয়, সেই কার্যালয়ের নাম হচ্ছে ক্যাপিটাল হিল, যেটা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। প্রেসিডেন্টের যে বাসভবন, আমেরিকার প্রেসিডেন্টের যে বাসভবন, সেটার নাম হচ্ছে হোয়াইট হাউস। এবং এই হোয়াইট হাউসে এই হোয়াইট হাউসেই ওনার মার্কিন প্রেসিডেন্টের যে অফিস, এই অফিসটাও কিন্তু এই ভবনেই হচ্ছে অবস্থিত। এবং এখানে প্রথম প্রথম প্রেসিডেন্ট হিসেবে থেকেছিলেন জন 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 অ্যাডামস। উনি ছিলেন আমেরিকার হচ্ছে তিনি মেবি দ্বিতীয় প্রেসিডেন্ট ছিলেন। উনি প্রথম এই হচ্ছে হোয়াইট হাউসে থেকেছিলেন। এর আগে যে জর্জ ওয়াশিংটন, উনি এই হাউসে থাকতে পারেন নাই, তখন হচ্ছে এটা হচ্ছে বিল্ড হয় নাই। আচ্ছা, জেমস মনরো। জেমস জেমস মনরো উনি উনি হচ্ছে 2 মেয়াদে ছিলেন। হ্যাঁ, উনি হচ্ছে 2 মেয়াদে আমেরিকার হচ্ছে প্রেসিডেন্ট ছিলেন। এবং উনি একটা বিখ্যাত পলিসি ঘোষণা করেছিলেন, যেটা হচ্ছে মনরো ডক্ট্রিন। হ্যাঁ, মনরো ডক্ট্রিন নামে পরিচিত। মনরো ডক্ট্রিনটা হলো, উনি উনি বলেছিলেন যে আটলান্টিকের এক পাশে তো হচ্ছে ইউরোপ এবং হচ্ছে আফ্রিকা, এবং আটলান্টিকের অপর পাশে হচ্ছে আমেরিকা। তো উনি উনি বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আটলান্টিকের হচ্ছে ওই পারের কোনো বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নাক গলাবে না। এবং এবং তারা তো নাক গলাবে না, এবং এবং ওই পারের কেউ যদি এই পারের কোনো কিছুতে নাক গলায়, তাহলে সেটাও আমেরিকা হচ্ছে সহ্য করবে না। তো এটাই ছিল মূলত হচ্ছে মনরো ডক্ট্রিনের হচ্ছে মূল কথা। তো এবং এই মনরো ডক্ট্রিনের কারণেই কিন্তু 1919 সালে যে জাতিপুঞ্জ গঠিত হয়েছিল, সেইখানে আমেরিকা যুক্তরাষ্ট্র যোগ দেয়নি শুধুমাত্র এই মনরো ডক্ট্রিনের কারণে। তো পরে 1941 সালে যখন পার্ল হারবার আক্রমণ করে, তখন হচ্ছে এই মনরো ডক্ট্রিন থেকে হচ্ছে বেরিয়ে আসে। তখন আমেরিকা মনরো ডক্ট্রিন থেকে বেরিয়ে এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। আব্রাহাম লিঙ্কন তিনি 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 হচ্ছে গৃহযুদ্ধকালীন তাকে প্রেসিডেন্ট বলা হয়। এবং তিনি হচ্ছে ডেমোক্রেসির একটা সংজ্ঞা দিয়েছিলেন, বিখ্যাত সংজ্ঞা। এবং তিনি কীটদাস প্রথা, যে কীটদাস প্রথা ছিল, সেটাকে উনি হচ্ছে বিলোপ করেন। এবং তার যে বিখ্যাত যে ভাষণ, গেটিসবার্গ ভাষণ, সেই গেটিসবার্গ ভাষণে মূলত তিনি ডেমোক্রেসির সংজ্ঞাটা দিয়েছিলেন। তো এই গেটিসবার্গ ভাষণের জন্য তিনি বিখ্যাত। এবং আমেরিকার যখন গৃহযুদ্ধ হয়েছিল, এটা 1861 থেকে 1865, তখনকার তিনি প্রেসিডেন্ট ছিলেন। হ্যারি এস ট্রুম্যান আমেরিকার ইতিহাসে বিখ্যাত। আচ্ছা, এখানে হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এখানে তার নামটা আমি দেইনি, কারণ ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট নিয়ে যখন আমরা বৈশ্বিক ইতিহাস পড়েছিলাম, তখন সেখানে তার নাম এসেছিল। আবার যখন জাতিসংঘ আমরা পড়েছিলাম, তখন তার নাম আসছিল, এই কারণে আমি এখানে হচ্ছে তাকে অ্যাড করিনি। তো হ্যারি এস ট্রুম্যান, তিনি তিনি হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তারপরেই এই উনি আমেরিকার প্রেসিডেন্ট হন। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা এবং এবং নাগাসাকিতে যে বোমা হামলাটা করা হয়েছিল, আণবিক বোমা, তিনি এটা হচ্ছে নির্দেশ দিয়েছিলেন। জন এফ কেনেডি উনি উনি হচ্ছে আমেরিকার ইতিহাসে বিখ্যাত, কারণ ওনার সময়কালেই কিউবাতে মিসাইল সংকট হয় 1962 সালের দিকে। তো তিনি কিউবার মিসাইল সংকটের সময় তিনি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। রিচার্ড নিক্সন, উনি মুক্তিযুদ্ধের সময়, বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধকালীন উনি হচ্ছে প্রেসিডেন্ট ছিলেন। মুক্তিযুদ্ধকালীন তৎকালীন যে পাওয়ার হাউস গুলো ছিল, সুপার পাওয়ার গুলো ছিল তৎকালীন, যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং এবং হচ্ছে ভারত। হ্যাঁ, ওই সময়ের যারা রাজনৈতিক নেতৃত্বে ছিলেন, তাদের অর্থাৎ কে প্রেসিডেন্ট ছিলেন, কে প্রধানমন্ত্রী ছিলেন, কে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, অন্তত এই তিনটা নাম ওই সময়কার ওইসব দেশের এই তিনটা নাম আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে পরীক্ষায় আসে। প্রেসিডেন্টের যে কার্যালয়, এটা হচ্ছে এই আপনার এটার নাম হচ্ছে ওভাল অফিস। এটা হচ্ছে হোয়াইট হাউসের
মধ্যে অবস্থিত, অর্থাৎ এই যে ওয়াশিংটন ডিসির যে প্রেসিডেন্ট যে বাসভবন, তার মধ্যেই তার হচ্ছে অফিসটা, সেই অফিসটার নাম হচ্ছে ওভাল অফিস। পেন্টাগন, পেন্টাগন হচ্ছে আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তর। এটা হচ্ছে আমেরিকার ভার্জিনিয়া যে অঙ্গরাজ্য, সেখানে অবস্থিত। ফ্রিডম হাউস, ফ্রিডম হাউস হচ্ছে আমেরিকার বুদ্ধিজীবীদের একটা একটা সংগঠন। আহ, এটা এটা মোটামুটি বুদ্ধিজীবীদের নিয়ে হচ্ছে কাজ করে, এবং এটা বুদ্ধিজীবীদের একটা সংগঠন। এগুলো এই জিনিসগুলো হচ্ছে কিছু হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এগুলো থেকে গত যে পরীক্ষাগুলো, আগের পরীক্ষাগুলোতে প্রশ্ন আসছে বিভিন্ন পরীক্ষায়। এরপরে মেডিসন স্কোয়ার হচ্ছে নিউ ইয়র্ক। হ্যাঁ, এই মেডিসন স্কোয়ারেই 1971 সালে যে কনসার্ট ফর বাংলাদেশ, এটা এই মেডিসন স্কোয়ারে হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল। এটা ফেসবুকের যে সদর দপ্তর, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত। আচ্ছা, এখন আচ্ছা, আমেরিকার স্বায়ত্তশাসিত রাজ্য কতটি? হ্যাঁ, স্বায়ত্তশাসিত রাজ্য ওই যে শুরুতে শুরুতে যে 13টা ছিল, শুরুতে যে 13টা, যে লাকি 13, ওরাই এখনো পর্যন্ত হচ্ছে স্বায়ত্তশাসিত। আমেরিকার স্বায়ত্তশাসিত যে প্রদেশ বা রাজ্য, সেগুলো হচ্ছে এখনো স্বায়ত্তশাসিত হিসেবে আছে। আমেরিকার দুইটা গোয়েন্দা সংস্থা, একটা হচ্ছে এফবিআই, আর আরেকটা হচ্ছে সিআইএ। এর মধ্যে এফবিআই মানে হচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এটা হচ্ছে আইন প্রয়োগকারী এবং একটা গোয়েন্দা সংস্থা, যেটা 1908 সালে হচ্ছে প্রতিষ্ঠা পায়। সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এইগুলার প্রধানের নাম, এখন এফবিআই প্রধান কে বা হচ্ছে সিআইএ এর এখন এখন কে দায়িত্বে আছে, এই নামগুলা হচ্ছে আছে। তো এদের মধ্যে যে এফবিআই, তার তার যে প্রধান, তার নাম হচ্ছে ক্রিস্টোফার রে। এরপরে আসবে হচ্ছে সিআইএ, সেন্ট্রাল সেন্ট্রাল ইন্টেলিজেন্স। আচ্ছা, দুইটার মধ্যে তফাৎ কি? দুইটার মধ্যে তফাৎ হচ্ছে এফবিআই মূলত হচ্ছে আমেরিকার অভ্যন্তরে, হ্যাঁ, অভ্যন্তরে তারা কাজ চালায়। আর সিআইএ মূলত হচ্ছে তারা হচ্ছে বাইরের দেশে মূলত তাদের হচ্ছে কার্যক্রম। সিআইএ এর মূল কাজটা হচ্ছে বাইরের দেশে, এই যে বিভিন্ন দেশে যে এই সামরিক অভ্যুত্থান বা বিভিন্ন দেশে যে ভেজাল লাগায়, এই ভেজাল লাগার কাজটা করে হচ্ছে সিআইএ। আর এফবিআই মূলত হচ্ছে তাদের দেশের যে অভ্যন্তরেই হচ্ছে তারা কাজ চালায়। তো সিআইএ এটা যখন স্নায়ু যুদ্ধের আগে আগে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ দিকে প্রায় বা শেষ হয়েছে, তখন এই সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এটা এটা প্রতিষ্ঠা পায় 1947 সালে। এটার সদর দপ্তর হচ্ছে ডালাসে অবস্থিত। জন ফস্টার নামক একটা জায়গা, সেটা হচ্ছে ডালাসে অবস্থিত। আহ এটাও ধারণা করা হয় যে 1975 সালে বঙ্গবন্ধু যে হত্যাকাণ্ড, সেখানে সিআই এর একটা হাত আছে। অবশ্যই এটা থাকতে পারে, সিআই এর হাত থাকতে পারে। আচ্ছা, এখন বর্তমান যিনি প্রধান, তার নাম হচ্ছে বার্নস, উইলিয়াম জে বার্নস। ইনি সিআই এর বর্তমান হেড। ব্যাক ওয়াটার ওয়ার্ল্ড ওয়াইড, এটাও একটা গোয়েন্দা সংস্থা, কিন্তু আগের দুইটা ছিল হচ্ছে সরকারি, কিন্তু এইটা হচ্ছে একটা বেসরকারি গোয়েন্দা সংস্থা। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বেসরকারি গোয়েন্দা সংস্থা। তো এটার আগের নাম ছিল ব্ল্যাক ওয়াটার ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু এটা বর্তমানে এটার নাম চেঞ্জ করে ফেলছে। এখন বর্তমান নাম হচ্ছে একাডেমি। তো একাডেমি নামটা তো মূলত হচ্ছে আমরা যে শিক্ষণীয় কোনো শিক্ষা দীক্ষা জাতীয় কোনো জিনিস বলতে আমরা বুঝি, কিন্তু এই একাডেমি এখানে হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা। আরেকটা বেসরকারি গোয়েন্দা সংস্থা আছে আমেরিকার, যেটার নাম হচ্ছে ফেয়ারফ্যাক্স, যেটা সদর দপ্তর হচ্ছে ভার্জিনিয়াতে অবস্থিত। এই প্রশ্নটা একবার আসছিল যে ফেয়ারফ্যাক্স কোন দেশি গোয়েন্দা সংস্থা, সেহেতু উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমান যিনি প্রেসিডেন্ট, জো বাইডেন, উনি হচ্ছে আমেরিকার সব থেকে
বেশি বয়স্ক প্রেসিডেন্ট। এর তার আগে কেউ এত বেশি বয়সে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হননি। তিনি আমেরিকার 46তম প্রেসিডেন্ট। তো আমেরিকার ওনার জন্য স্পেশাল এই প্রেসিডেন্টকে বহনকারী যে বিমান, একটা স্পেশাল বিমানে উনি উনি সবসময় চলাফেরা করেন, যেটার নাম হচ্ছে এয়ারফোর্স ওয়ান। হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের বহনকারী বিমান। এবং বর্তমানে যিনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, যেটাকে ইংলিশে সংক্ষেপে হচ্ছে VEEPও বলে, আবার হচ্ছে রানিং মেটও বলে। ইনি হচ্ছে কমলা হ্যারিস। কমলা হ্যারিস। এবং এবং তাকে বহনকারী যে বিমান, সেটা হচ্ছে এয়ারফোর্স টু। আচ্ছা, এখন এখন বলেন যে FBI এর সদর দপ্তর কোথায়? একটু আগে আমরা দেখছিলাম FBI এর সদর দপ্তর, FBI হেডকোয়ার্টার, কারোই মনে নাই? আচ্ছা, ওয়াশিংটন ডিসিতে FBI এর যে হেডকোয়ার্টার, সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র এখানে দেখেন এই যে পররাষ্ট্রমন্ত্রীর যে নামটা নামটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট। সেক্রেটারি অফ স্টেট এখানে অনেকটা মনে হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আসলে এটা যে পদবি, পররাষ্ট্রমন্ত্রীর যে পদবি, সেই পদবি হচ্ছে সেক্রেটারি অফ স্টেট। এবং এখন বর্তমানের যিনি সেক্রেটারি অফ স্টেট, তার নাম হচ্ছে অ্যান্টনি ব্লিংকেন। প্রতিরক্ষা মন্ত্রী, যিনি হচ্ছে প্রতিরক্ষা দপ্তরের দায়িত্বে আছেন, তার নাম হচ্ছে লয়েড জে অস্টিন। এবং ইনি প্রথম কৃষ্ণাঙ্গ কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা মন্ত্রী। এর আগে কৃষ্ণাঙ্গদের মধ্য থেকে কেউ হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী হয়নি। এবং যিনি হচ্ছে অর্থমন্ত্রী, অর্থমন্ত্রীকে বলা হয় সেক্রেটারি অফ ট্রেজার। সেক্রেটারি অফ ট্রেজার, বর্তমানের ওনার নাম হচ্ছে জেনেট। আচ্ছা, বর্তমানে ওনার নাম হচ্ছে জেনেট ইয়েলেন। তো এইগুলোর মাঝে মধ্যে পরীক্ষা আসে, যেমন এই যে যুক্তরাজ্যের যে অর্থমন্ত্রী, তার নামটা যে তার পোস্টটা কি সেটা আসে। আবার এই যুক্তরাষ্ট্রের যেসব হচ্ছে মন্ত্রী, তাদের পোস্ট কি এবং এবং কে কোন দায়িত্বে আছে, এগুলো হচ্ছে পরীক্ষাতে আসে। এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য। কেন্দ্রীয় ব্যাংক, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম, যেখান থেকেই বাংলাদেশ ব্যাংকের ওই যে ডলার চুরি হয়েছিল, ডলার চুরি করে মানে এখান থেকেই হ্যাকাররা হচ্ছে ডলার চুরি করে নিয়ে গেছিল বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ, এখানে তারা কিছু রিজার্ভ জমা রাখছিল। তো এই কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। এবং আমাদের যেমন যে অর্থ বছর, আমাদের অর্থ বছর শুরু হয় কোন তারিখ থেকে? প্রতি বছর আমাদের অর্থ বছর শুরু হয় কোন তারিখ থেকে? হ্যাঁ, আমাদের আমাদের অর্থ বছর শেষ হয় 30 জুন, এবং অর্থ বছর শুরু হয় হচ্ছে 1লা জুলাই। এবং বিভিন্ন দেশে ভ্যারি করে। তো সেই হিসেবে এই যে যুক্তরাষ্ট্রের যে অর্থ বছর, সেটা 1লা অক্টোবর শুরু হয় প্রতি বছরের। আমেরিকার প্রেসিডেন্ট প্রতি বছর তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এই যে আমাদের যে প্রধানমন্ত্রী, উনি মাঝে মধ্যে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, যেমন এই যে গত 1লা বৈশাখে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তো আমেরিকার প্রেসিডেন্ট তারও হচ্ছে নিয়মিত তিনি হচ্ছে প্রতি বছরের 20 জানুয়ারি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, যেটার নাম হচ্ছে স্টেট অফ দ্য ইউনিয়ন, প্রেসিডেন্টের বাৎসরিক ভাষণ। যুক্তরাষ্ট্রের আহ বৃহত্তম যে পুঁজিবাজার, অর্থাৎ যে শেয়ার বাজার, সেটা হচ্ছে নিউ ইয়র্কের নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট, হ্যাঁ, স্টক এক্সচেঞ্জ। যে স্টক এক্সচেঞ্জ, সেটা হচ্ছে নিউ ইয়র্কের হচ্ছে ওয়াল স্ট্রিটে অবস্থিত। যুক্তরাষ্ট্রের আরেকটা পুঁজিবাজার আছে, যেটা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম, যেটাকে বলা হয় ন্যাসডাক। তো একটা একটা হচ্ছে ন্যাসডাক, এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। আর যেটা যেটা হচ্ছে প্রধান, সেটা হচ্ছে ওয়াল স্ট্রিটে অবস্থিত, নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে। আচ্ছা, এই যে নিউ ইয়র্ক, এটাকে আরেকটা নামেও ডাকা হয়, এটা কিছু নামে ডাকা হয়, যেমন এটাকে হচ্ছে বিগ আপেল নামে ডাকা হয়, আবার এটাকে হচ্ছে বৈশ্বিক রাজধানী নামেও ডাকা হয়।
ওয়েস্ট পয়েন্ট। ওয়েস্ট পয়েন্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের যে সামরিক যে একাডেমি, সামরিক বাহিনীদের যে একাডেমি, এখান থেকেই তারা হচ্ছে রিক্রুট, তারা রিক্রুট পেলে এখানে তারা হচ্ছে ট্রেনিং গ্রহণ করে। তো সেটার নাম হচ্ছে ওয়েস্ট পয়েন্ট। তো মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু তারা বৈশ্বিক সুপার পাওয়ার, তো তাদের তো বৈশ্বিক একটা নিয়ন্ত্রণ থাকা লাগবে। তো তাদের যে সামরিক বাহিনী, তাদের এই সামরিক বাহিনীর বিভিন্ন তো ভাগ আছে। এদের মধ্যে বিভিন্ন বিভিন্ন দেশে অভিযান চালানো বা বিভিন্ন অঞ্চলে অভিযান চালানোর জন্য তাদের মোট হচ্ছে 11টা কমান্ড আছে। টোটাল হচ্ছে 11টা কমান্ড। এর মধ্যে 7টা হচ্ছে জিওগ্রাফিক্যাল। জিওগ্রাফিক্যাল মানে হচ্ছে ভূগোলের, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, ভূ যে অঞ্চল, এই বিভিন্ন অঞ্চলে এই টোটাল হচ্ছে 7টা কার্যক্রম, তারা মানে 7টা কমান্ড তারা হচ্ছে কার্যক্রম পরিচালনা করে। আর 4টা হচ্ছে ফাংশনাল। হ্যাঁ, ফাংশনাল মানে হচ্ছে যেমন একটা হচ্ছে মার্কিন নৌবাহিনী বা মার্কিন বিমান বাহিনী, আর একটা হচ্ছে যে মার্কিন সেনাবাহিনী। আবার আরেকটা তারা করছে স্পেস কমান্ড, অর্থাৎ মার্কিন মহাকাশ বাহিনী। হ্যাঁ, তো এই মহাকাশ বাহিনী নামে প্রথম প্রথম বাহিনী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এই মহাকাশ বাহিনী চালু করে। এদের মধ্যে একটা কমান্ডের নাম হচ্ছে সেন্ট্রাল কমান্ড। এটা মূলত হচ্ছে মধ্যপ্রাচ্য, মধ্য ও আমাদের আমাদের যে অঞ্চলটা এশিয়া মহাদেশের, মধ্য দক্ষিণ এশিয়ার, এখানে 21টা দেশ এবং 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 আশেপাশের যে সামুদ্রিক এলাকাটা, এই এলাকাটা দেখাশোনা করার জন্য তাদের যে কমান্ডটা, সেটার নাম হচ্ছে সেন্ট্রাল কমান্ড। এবং যুক্তরাষ্ট্রের যে সপ্তম নৌবহর যেটা, সেটাও কিন্তু এই সেন্ট্রাল কমান্ডের আন্ডারেই ছিল বা এখনো আছে। তো যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী হচ্ছে খাদ্য সহায়তা কর্মসূচি পরিচালনার জন্য তাদের একটা খাদ্য সহায়তা আন খাদ্য সহায়তা খাদ্য সহায়তা আইন তারা তৈরি করে, যেটার নাম হচ্ছে পাবলিক ল 480। তো এটাকে হচ্ছে ফুড ফর পিস প্রোগ্রাম নামে ডাকা হয়। আমাদের 1974 সালে আমাদের যে যে একটা দুর্ভিক্ষ হয়, তখন তখন এই আন্ডারে, এই লটার আন্ডারে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে খাদ্য সহায়তার জন্য তারা খাদ্য বোঝাই হচ্ছে জাহাজ পাঠিয়েছিল। কিন্তু তখন বাংলাদেশ আবার হচ্ছে কিউবার সাথে একটা ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশ কিউবাতে চা বিক্রি করবে, এরকম একটা চুক্তি স্বাক্ষর করে। তো তখন এটা আমেরিকা এই কিউবার সাথে চুক্তি করার কারণে আমেরিকা এই খাদ্য সহায়তাটা তারা হচ্ছে অফ করে দেয়। বাংলাদেশের যে দুর্ভিক্ষটা তখন হচ্ছে হয়েছিল, তার একটা কারণ ছিল এই যে খাদ্য ভর্তি যে জাহাজটা আসার কথা ছিল, সেটা সেটা না আসার কারণও ওই তখনকার যে দুর্ভিক্ষ, এটার একটা কারণ ছিল। তো পরে যখন আমেরিকা নাখোশ হইলো, তখন হচ্ছে বাংলাদেশ ওই কিউবার সাথে যে চুক্তিটা সেটা বাতিল করে দেয়। তো বাতিল করার পরে জাহাজটা হচ্ছে খাদ্য নিয়ে বাংলাদেশে আসে। সোফা স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট, এটা হচ্ছে বিভিন্ন দেশের সাথে যখন আমেরিকা যৌথ অভিযান পরিচালনা করে, অন্য অন্য দেশের সাথে যখন তারা অন্য দেশের বাহিনীর সাথে যখন তারা হচ্ছে যৌথ অভিযান পরিচালনা করবে, সেটার জন্য যে চুক্তি, সেটার নামই মূলত স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট, বা সংক্ষেপে SOFA। ব্ল্যাক লিভস ম্যাটার। ব্ল্যাক লিভস ম্যাটার এটা মূলত হচ্ছে কৃষ্ণাঙ্গদের যে কৃষ্ণাঙ্গদের অধিকার নিয়ে তারা কাজ করে। এটা একটা সামাজিক আন্দোলন, 2013 সালে প্রতিষ্ঠা পায়। এবং এরও আগে একটা শ্বেতাঙ্গ, হ্যাঁ, যে একটু আগে আমরা যেটা দেখলাম যে ব্ল্যাক লিভস ম্যাটার, যেটা এটা মূলত ছিল কৃষ্ণাঙ্গদের। এরপরে ক্লু ক্ল্যাক্স ক্ল্যান, এটা মূলত হচ্ছে আমেরিকার যারা সাদা চামড়ার মানুষজন, তারা মনে করে যে আমেরিকাতে বা এরা মনে করে এই সংগঠনে যারা কাজ করে বা এই সংগঠনে যারা সদস্য, তারা মনে করে যে আমেরিকা শুধুই হচ্ছে শ্বেতাঙ্গদের। এখানে অন্য অন্য যে যে ব্ল্যাক এবং এবং হচ্ছে বাদামি, আমাদের এই রিজন থেকে যারা যায়, তারা হচ্ছে আমেরিকার বহিরাগত। এবং তারা এই আমেরিকার এই সংগঠনটা একটু হচ্ছে মানমুখী সংগঠন। হ্যাঁ, তারা হচ্ছে প্রায় দেখা যায় যে এদের খুব খারাপ ইতিহাস আছে। বিশ্বের বৃহত্তম যে লাইব্রেরিটা, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, যেটার নাম হচ্ছে লাইব্রেরি অফ কংগ্রেস। আচ্ছা, এখন বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নাম কি?
সেক্রেটারি অফ স্টেট, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি অফ স্টেট, তার নাম কি? অস্টিন অ্যান্টনি, অস্টিন অ্যান্টনি ব্লিংকেন, ব্লিংকেন, অ্যান্টনি ব্লিংকেন। অ্যান্টনি ব্লিংকেন হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নাম, সেক্রেটারি অফ স্টেট। আমেরিকা, আমেরিকা, উত্তর আমেরিকা এবং হচ্ছে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে ছোট্ট একটা দেশ আছে, যে দেশটার নাম হচ্ছে পানামা। তো এইখানে দেখা যায় আমেরিকার এক পাশে হচ্ছে আটলান্টিক মহাসাগর, আমেরিকার আরেক পাশে হচ্ছে প্রশান্ত মহাসাগর। তো তো দেখা যেত যে আমেরিকার যুক্তরাষ্ট্রের যে পূর্ব প্রান্তের যে দেশগুলা, পূর্ব প্রান্তের দেশগুলা যদি প্রশান্ত প্রশান্ত মহাসাগরে যদি যেতে চাইতো, তাহলে তাদেরকে অনেক অনেক ঘুরে যেতে হতো। কিন্তু পরে তারা হচ্ছে এখানে এখানে দেখলো যে পানামা, পানামা যে দেশটা, এখানে এখানে আচ্ছা এটা কিন্তু একটা কৃত্রিম খাল, এই যে পানামা খালটা একটা কৃত্রিম খাল। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে এখানে একটা খুব সরু একটা জায়গা আছে। তো সেটা যদি তারা খনন করে, সেহেতু পানামা সেহেতু হচ্ছে প্যাসিফিক, তখন প্যাসিফিক ওশেন এবং হচ্ছে আটলান্টিক ওশেন, তো এই দুইটা ওশেনের সাথে তারা খুব সহজে যোগাযোগ করতে পারবে। তো এই পানামা খাল ওইখান সে তখনই হচ্ছে তৈরি হয়। এই পানামা খাল উত্তর আমেরিকা এবং হচ্ছে দক্ষিণ আমেরিকাকে হচ্ছে পৃথক করেছে, এবং প্রশান্ত মহাসাগর এবং হচ্ছে আটলান্টিক মহাসাগর, এই দুইটা মহাসাগরকে যুক্ত করেছে এদের। এখন আমরা দেখব হচ্ছে কিউবা। কিউবা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ হচ্ছে আমেরিকার সাথে তাদের কিছু ইতিহাস আছে, এই কারণে কিউবা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো কিউবা মূলত হচ্ছে এখানে কিউবা প্রজাতন্ত্র ছিল, এবং কিউবা একসময় হচ্ছে স্পেনের একটা উপনিবেশ ছিল। পরে কিউবা স্প্যানিশ যে উপনিবেশ, সেখান থেকে তারা স্বাধীনতা পায় 1900 মেবি 1898 বা হচ্ছে 1900 সালের দিকে। তখন যুক্তরাষ্ট্র আবার এই হচ্ছে কিউবাকে হচ্ছে সাহায্য করছিল। যাই হোক, কিউবার 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 যে কিউবার যে রাজধানী, সেটার নাম হচ্ছে হাভানা। কিউবা কিন্তু ওদের চিকিৎসার জন্য, চিকিৎসা ব্যবস্থার জন্য খুবই বিখ্যাত, এবং এখনকার যে প্রেসিডেন্ট তার নাম হচ্ছে মিগুয়েল দিয়াস কার্নেল। কিউবা কিউবার সাথে যুক্তরাষ্ট্রের যে যে ইতিহাসটা, সেটা শুরু হয়েছিল মূলত তারা কিউবার স্বাধীনতা অর্জনে তারা সাহায্য করেছিল। এবং কিউবাতে কিউবার 1959 সালের দিকে, 1959 সালের দিকে কিউবার নেতৃত্বে হচ্ছে কমিউনিস্ট পার্টি কিউবার ক্ষমতায় আসে ফিদেল ক্যাস্ট্রোর নেতৃত্বে। তো তখন কমিউনিস্ট পার্টি মানে হচ্ছে তখন একটা ইয়া ছিল যে পৃথিবীর যেখানেই কমিউনিস্ট পার্টি বা হচ্ছে সমাজতান্ত্রিক যে মতাদর্শ সেটা প্রতিষ্ঠিত হবে, সেখানে সোভিয়েত ইউনিয়ন তাদেরকে হচ্ছে সাহায্য সহযোগিতা করবে। তো পরে যখন এই কিউবা হচ্ছে যুক্তরাষ্ট্রের একদম কাছে, এবং যুক্তরাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ শহরগুলা, এই শহরগুলা হচ্ছে কিউবা থেকে খুবই কাছে। তো তখন কিউবাতে, এখন যেহেতু কিউবা সমাজতান্ত্রিক, তার মানে এখানে সোভিয়েতের যে সৈন্যবাহিনী তাদের উপস্থিতি থাকবে। তো এটা তো যুক্তরাষ্ট্রের জন্য একটা মাথা ব্যথার কারণ। তো তখন এই কিউবাতে আবার 1961 সালে এই সোভিয়েত ইউনিয়ন তারা হচ্ছে ক্ষেপণাস্ত্র বসায়, যেগুলা থেকে যেগুলা যে ক্ষেপণাস্ত্রগুলোর হচ্ছে রেঞ্জ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের যে যে গুরুত্বপূর্ণ শহরগুলা, এই সব শহরগুলো ওই ক্ষেপণাস্ত্র হচ্ছে রেঞ্জের মধ্যে ছিল। তো এটাই মূলত এইভাবে মূলত হচ্ছে কিউবা যে মিসাইল সংকট, যে ক্ষেপণাস্ত্র যে সংকট, এটা মূলত হচ্ছে শুরু হয়। তো তো তখন তখনকার যে মার্কিন প্রেসিডেন্ট, তিনি জন এফ কেনেডি, তিনি হচ্ছে কিউবাকে এসব এই যে মিসাইল এগুলো হচ্ছে সরাতে নির্দেশ দেন, এবং তিনি হুমকি দেন যে যে মার্কিন যে নৌবাহিনী এটা হচ্ছে কিউবাকে হচ্ছে ঘিরে ফেলবে। হ্যাঁ, এবং কিউবা যাতে হচ্ছে পুরো বিশ্বের সাথে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যায়, এটারও উনি হচ্ছে উনি হচ্ছে একটা হুমকি দিয়েছিলেন। তো পরে হচ্ছে কূটনীতিক যেসব তৎপরতা, এই কূটনীতিক তৎপরতায় পরে সোভিয়েত ইউনিয়নের যে নেতা, যে নিকিতা ক্রুশ্চেভ, উনি উনি হচ্ছে
উনি উনি কম্প্রোমাইজ করার জন্য উনি হচ্ছে রাজি হন। তো পরে রাশিয়া মানে তৎকালীন যে সোভিয়েত ইউনিয়ন তারা এই কিউবা থেকে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র তারা হচ্ছে তুলে নেয়। তো তখন মোটামুটি একটা একটা ধারণা হয়েছিল যে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো লেগে যাবে। হ্যাঁ, তো তখন ওই যে স্নায়ুযুদ্ধের যে সময়টা আর কি, তখন এই সময়টা আর হচ্ছে লাগে নাই। তো এইটাই ছিল কিউবার ক্ষেপণাস্ত্র সংকট 1962 সালে। তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি। তো ওই যে একটু আগে যেটা বললাম যে 1898 সালে বা 1900 সালের দিকে কিউবা যখন স্বাধীনতা পায়, তখন এই কিউবা স্বাধীনতা অর্জনের জন্য স্পেন স্পেন থেকে স্বাধীনতা অর্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সাহায্য করেছিল। তো এই সাহায্যর হচ্ছে পুরস্কার স্বরূপ গুয়ান্তনামো বে নামক একটা একটা দ্বীপ তারা হচ্ছে ইউএসএ কে লিজ দেয়। তো এটার এই গুয়ান্তনামো বে কে তারা হচ্ছে লিজ দিয়েছিল, এবং এটার এই এই চুক্তির যে মেয়াদ, এই চুক্তির মেয়াদ ছিল হচ্ছে 100 বছর। অর্থাৎ 100 বছর মানে 1903 সালে তারা এইটা দিয়েছিল, অর্থাৎ 2003 সালে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা, কিন্তু তারপরে এই গুয়ান্তানামো বে যে দ্বীপটা এটা এখনো যুক্তরাষ্ট্র কিউবার কাছে হস্তান্তর করে নাই। এবং এখানে এখানে একটা গুয়ান্তানামো বেতে এখানে তারা হচ্ছে কারাগার স্থাপন করছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার কিছু দেশকে বলা হয় হচ্ছে লাতিন আমেরিকা। এটা হচ্ছে পুরো দেশ না, দক্ষিণ আমেরিকার কিছু দেশ এবং উত্তর আমেরিকার কিছু দেশ, এই দেশগুলো মিলে বলা হয় লাতিন আমেরিকার দেশ। টোটাল 20টা দেশকে মূলত এই লাতিন আমেরিকার দেশ হচ্ছে বলা হয়। তো এখানে যে দেশগুলা কোন কোন দেশ বা কি কি দেশ, এগুলা এগুলা সাধারণত তেমন পরীক্ষা আসে না, তারপরও আপনারা হচ্ছে দেখে নিতে পারেন যে কোন কোন। এই যে এখানে আপনার হচ্ছে ম্যাপে দেখবেন লাতিন আমেরিকা মানে হচ্ছে এরা লাতিন ভাষায় কথা বলে মূলত। লাতিন ভাষা বলতে এখানে স্প্যানিশ আছে, পর্তুগিজ আছে। স্প্যানিশ পর্তুগিজ এই দুইটা ভাষাই লাতিন থেকে আসছে। তো এই মানে লাতিনটা হচ্ছে ওদের মূল ভাষা। এখান থেকে মানে এখান থেকে ইংলিশ, তারপরে এখান থেকে পর্তুগিজ, স্প্যানিশ এই ভাষাগুলো আসে। আর দক্ষিণ আমেরিকার টোটাল যে স্বাধীন রাষ্ট্র হচ্ছে 12টা। এদের মধ্যে ব্রাজিল ব্রাজিল হচ্ছে পৃথিবীর যে বৃহত্তম যে পঞ্চম পঞ্চম বৃহত্তম দেশ, মানে ভৌগোলিক দিক থেকে আয়তনের দিক থেকে পঞ্চম বৃহত্তম দেশ। এবং এটা রাজধানী নিয়ে হচ্ছে গন্ডগোল লাগে। দেখেন এই ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাজিলিয়া। দেখা যায় যে অপশনে রিউ ডি জেনিরো থাকে, অনেকে হচ্ছে রিউ ডি জেনিরো দাগায় ফেলে, কিন্তু কিন্তু ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাজিলিয়া। এবং এটা যে মুদ্রা, এটা মুদ্রাটার নামটা অদ্ভুত। এটা মুদ্রার নাম হচ্ছে রিয়াল। রিয়েল আমরা সাধারণত জানি যে সৌদি রিয়েল, সৌদি আরবের যে মুদ্রার নাম এটা হচ্ছে রিয়েল, কিন্তু ব্রাজিলের যে মুদ্রা এটার নাম হচ্ছে রিয়াল, এবং তাদের ভাষাটা হচ্ছে পর্তুগিজ। তো এই ব্রাজিল সহ দক্ষিণ আমেরিকার কয়েকটা দেশেই পৃথিবীর যে ফুসফুস বলা হয় যাকে, আমাজন বন এটা অবস্থিত। এটা টোটাল হচ্ছে 8টা দেশ নিয়ে এই আমাজন বনটা অবস্থিত। এটা হচ্ছে মাঝে মধ্যে পরীক্ষা আসে যে আমাজন আমাজন বন কয়টা দেশ নিয়ে আমাজন বন গঠিত। এই টোটাল 8টা দেশ নিয়ে আমাজন আমাজন যে বনটা এটা গঠিত। অর্থাৎ দক্ষিণ আমেরিকার যে 12টা স্বাধীন দেশ, এর মধ্যে 8টা দেশে হচ্ছে এই আমাজনটা পড়ছে। যদিও ম্যাক্সিমাম অংশই ব্রাজিলের মধ্যে অবস্থিত। এর মধ্যে দেখেন এখানে কিন্তু আর্জেন্টিনা নাই, এখানে কিন্তু আর্জেন্টিনা নাই। এখানে প্রশ্ন থাকে যে নিচের কোনটি আমাজন আমাজন বনের অন্তর্ভুক্ত না, বা কোন দেশে আমাজন বন নেই। তো সেখানে অপশন হিসেবে আর্জেন্টিনা থাকার সম্ভাবনা বেশি, তো সেহেতু উত্তর হবে হচ্ছে আর্জেন্টিনা। এবং আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন নদী, এবং এবং সব থেকে বেশি পানি এই নদী দিয়েই সমুদ্রে পতিত হয় পৃথিবীর। এবং এই আমাজন আমাজন নদী দিয়েই সব থেকে বেশি পলি, হ্যাঁ স্লিট, সব থেকে বেশি স্লিট এই আমাজন নদী দিয়ে হচ্ছে প্রবাহিত হয়, বা আমাজন নদী দিয়ে সমুদ্রে গিয়ে পড়ে। আহ আপনারা কি জানেন যে দ্বিতীয় নদী কোনটা সব থেকে বেশি পলি জমে হচ্ছে? দ্বিতীয় কোন নদী দিয়ে সব থেকে বেশি পলি জমা হয় সমুদ্রে? আমাদের পদ্মা। আমাদের পদ্মা দিয়ে আহ হ্যাঁ, আমাদের পদ্মা দিয়ে হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সব থেকে বেশি পরিমাণে পলি
সমুদ্রে পতিত হয়। তো এইটা এই হচ্ছে আমাজন নদীর যে উৎপত্তি সেটা হচ্ছে আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালা কিন্তু পৃথিবীর সব থেকে দীর্ঘতম পর্বতমালা। আন্দিজ পর্বতমালা থেকেই এই আমাজন নদীর উৎপত্তি, এবং এটার সমাপ্তি হচ্ছে আটলান্টিক মহাসাগরে। তো আমাজন বনটা ছিল মূলত আটটা দেশের মধ্যে, আর আমাজন যে নদী এটা হচ্ছে 7টা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আগের যে 8টা দেশ ছিল, এই যে 8টা দেশ ছিল, এখান থেকে শুধু হচ্ছে সুরিনামের মধ্য দিয়েই হচ্ছে আমাজন নদীটা প্রবাহিত হয় নাই। আর ওই 8টা দেশের বাকি যে 7টা দেশ ছিল, ওই 7টা দেশের মধ্য দিয়েই এই নদীটা, এই আমাজন নদীটা প্রবাহিত হয়েছে। এখানে যে আমি সংক্ষিপ্তে লিখে দিচ্ছি যে আমাজন মাইনাস সুরিনাম, অর্থাৎ আমাজনের যে বন সেটা যে 8টা দেশ, সেখানে 8টা দেশ থেকে যে সুরিনামটা বাদ যাবে, অর্থাৎ এই বাকি 7টা দেশের মধ্য দিয়ে এই আমাজন নদীটা প্রবাহিত হয়েছে। আমাদের হচ্ছে দক্ষিণ আমেরিকা থেকে আর তেমন প্রশ্ন আসার সম্ভাবনা তেমন একটা নাই। প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা নাই। তারপরে আমরা দেখবো হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ টোটাল যে স্বাধীন রাষ্ট্র হচ্ছে 54টা। এদের মধ্যে আফ্রিকাকে হচ্ছে বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়, এবং হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। এই যে এখানে এটা এটা হচ্ছে আমাদের আমাদের দেশের একটা চিত্র, এই যে গত কয়েকদিন আগে হচ্ছে চিড়িয়াখানার চিত্র। এখানে আপনাদের কি মনে হচ্ছে, এখানে যে জিরাফ গুলা কি মানুষ দেখতেছে নাকি মানুষগুলা জিরাফ দেখে? আমার কাছে মনে হচ্ছে এখানে মানুষগুলা বন্দি, আর জিরাফ গুলা মানুষ দেখতেছে। আচ্ছা, এখানে বাব আল মানদেব প্রণালী, আহ, বাব আল মানদেব প্রণালীটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রণালী। কারণ এই বাবাল মানদেব দিয়ে এখান দিয়ে পৃথিবীর হচ্ছে বাণিজ্য হয়। এই বাবাল মানদেব যদি অফ করে দেওয়া হয়, বা এখানে যদি এটা নিয়ন্ত্রণ নেওয়া যায়, তাহলে পৃথিবীর যে ইউরোপ মহাদেশের সাথে এশিয়া মহাদেশের যে বাণিজ্য সেটা অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে। এবং এটার একটু একটু সামনে হচ্ছে সুয়েজ খাল। তো এর এর আগে হচ্ছে বাব আল মানদেব প্রণালী। তো এটার এক পাশে হচ্ছে জিবুতি, ছোট্ট একটা দেশ জিবুতি, এবং এবং আরেক পাশে আরেক পাশে হচ্ছে ইয়েমেন। অর্থাৎ এক পাশে হচ্ছে আফ্রিকা মহাদেশ, আরেক পাশে হচ্ছে এশিয়া মহাদেশ। এবং এটার এক পাশে হচ্ছে এডেন উপসাগর। আচ্ছা, এখানে দেখেন, এখানে 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 লেখা হচ্ছে আরব সাগর। হ্যাঁ, আরব সাগর মানে হচ্ছে এই যে এডেন যে উপসাগরটা, এডেন উপসাগরের এডেন উপসাগরের পরে কিন্তু আরব উপসাগর। অর্থাৎ অপশনে যদি থাকে যে লোহিত সাগর প্লাস হচ্ছে আরব সাগর, এটা উত্তর হবে। আবার অপশনে যদি থাকে লোহিত সাগর প্লাস হচ্ছে এডেন এডেন উপসাগর, উত্তর সেটাও হবে। অর্থাৎ অর্থাৎ বাব আল মানদেব প্রণালী এটা লোহিত সাগর থেকে হচ্ছে এডেন এডেন উপসাগর এটাকে সংযুক্ত করেছে, এবং এডেন উপসাগর পরে যে আরব সাগর আছে এটাকেও সংযুক্ত করেছে। এই বাবাল মানদেব প্রণালীর কাছেই, অর্থাৎ বাবাল মানদেব প্রণালীর এক পাশে হচ্ছে জিবুতি নামে একটা ছোট্ট দেশ আছে, যেটা হচ্ছে আফ্রিকার একটা ছোট্ট দেশ জিবুতি। এবং এটা এটা হচ্ছে উম, এটা আফ্রিকার যে সিং বলা হয়, হর্ন অফ আফ্রিকা, এটার অন্তর্ভুক্ত একটা দেশ। জিবুতি হচ্ছে সামরিক এবং হচ্ছে আঞ্চলিক কারণে খুব গুরুত্বপূর্ণ একটা স্পট। এবং এই জিবুতিতে অনেকগুলা দেশেরই, অনেকগুলা না, পৃথিবীর মোটামুটি যে সুপার পাওয়ার যে দেশগুলা, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, বা আমেরিকা, এদের হচ্ছে সামরিক ঘাঁটি জিবুতিতে আছে। এরা এরা সবাইকে নিজেদের দেশটাকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেয়। সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেয়, তারা ব্যবহার করতে দেয় দুইটা কারণে। একটা হচ্ছে তাদের এই সামরিক ঘাঁটি যে তারা করতে দিচ্ছে অন্যান্য দেশকে, হ্যাঁ, এই দেশটাতে অন্যান্য দেশ তাদেরকে হচ্ছে টাকা দেয়, তো তাদের একটা আয় রোজগারের ব্যবস্থা হয়। আরেকটা হচ্ছে নিরাপত্তা। জিবুতি যেহেতু একটা ছোট্ট একটা দেশ, তার পাশে হচ্ছে ইথিওপিয়া একটা বিশাল দেশ আছে, এবং এবং সুদান নামে একটা বিশাল দেশ আছে। তো যেহেতু জিবুতির দুই পাশে, এক পাশে ইথিওপিয়া, এক পাশে সুদান আছে, সেহেতু তারা চাইলেই এই জিবুতিটা দখল করে ফেলতে পারে। তো এই কারণে নিরাপত্তার খাতিরেও তারা হচ্ছে পৃথিবীর
যেসব হচ্ছে বড় ভাই আছে, যেসব শক্তিশালী বড় ভাই আছে, তাদেরকে তারা এখানে থাকতে দেয়, যাতে হচ্ছে তাদের যে দেশ সেটা যাতে হচ্ছে বেদখল না হয়। তো এখানে এই ভারত মহাসাগরের যে এই চীনের যে প্রথম যে সামরিক ঘাঁটি, সেটা এই জিবুতিতে অবস্থিত। তো যখন এই জিবুতিতে সামরিক ঘাঁটি চীন স্থাপন করলো, তখন হচ্ছে ভারতের কিছুটা মাথা খারাপ হয়ে যায় যে তারা তাহলে হচ্ছে ইন্ডিয়ান ওশেন বা ভারত মহাসাগরে কিভাবে তারা নিয়ন্ত্রণ রাখবে। তো এরপরেই তারা মাদাগাস্কার, হ্যাঁ, মাদাগাস্কার নামে যে দেশ, এই মাদাগাস্কার দেশের পাশে মরিশাস, মরিশাস নামে একটা ছোট্ট ছোট্ট দেশ আছে, ছোট্ট ছোট দ্বীপ আছে। এই দ্বীপে এই হচ্ছে তারা এখানে সামরিক ঘাঁটি করে। যদিও হচ্ছে ভারত স্বীকার করে না যে এটা তাদের সামরিক ঘাঁটি, তারা মূলত বলছে যে তারা এই মরিশাসে তারা বিনিয়োগ করছে এবং এখানে এখানে কোনো বিমানবন্দর ছিল না, তারা এখানে একটা বিমানবন্দর তৈরি করে দিছে, কিন্তু তারপরও এটা একটা অঘোষিত তাদের একটা সামরিক ঘাঁটি। এটা চীনকে চীনকে এই ভারত মহাসাগরে টেক্কা দেওয়ার জন্যই মূলত এখানে মরিশাসে তারা এই সামরিক ঘাঁটিটা করে। তো আফ্রিকার মধ্যে আমরা দেখব অল্প কয়েকটা দেশ। এদের মধ্যে অল্প কয়েকটা কি, আমরা হচ্ছে দুইটা বা তিনটা দেশ দেখবো, এর বেশি দেশ দেখবো না, এর বেশি দেশ থেকে প্রশ্ন আসেও না। আমরা দেখবো হচ্ছে মিশর, যেটার যেটার অফিসিয়াল অফিসিয়াল নাম হচ্ছে মিশর আরব প্রজাতন্ত্র। মধ্যে কিছু বিখ্যাত বন্দর হচ্ছে কায়রো, আলেকজান্দ্রিয়া এবং হচ্ছে পোর্ট সৈয়দ বা সাইয়েদ। এখান থেকে দেখা যায় মাঝে মধ্যে প্রশ্ন আসে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে যে বিখ্যাত বন্দর আলেকজান্দ্রিয়া এটা কোন দেশে, বা হচ্ছে কাসাব্লাঙ্কা এগুলো হচ্ছে কোন দেশে অবস্থিত, এগুলো হচ্ছে মাঝে মাঝে প্রশ্ন আসে। মিশরের যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে সুয়েজ খাল। সুয়েজ খাল হচ্ছে মিশরের একটা গুরুত্বপূর্ণ একটা, এটা এটা আঞ্চলিক বাণিজ্যিক সামরিক কারণে একটা গুরুত্বপূর্ণ একটা খাল। তো যখন যখন দেখা গেল যে হচ্ছে ইউরোপ, যে ইউরোপের যে দেশগুলা সেগুলা সেগুলা তে যদি তারা এশিয়াতে বাণিজ্য করতে চায়, তাহলে তাকে আটলান্টিক মহাসাগর হয়ে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে ভারত মহাসাগর পাড়ি দিয়ে তারপর তাকে হচ্ছে ইন্ডিয়ার যে সাবকন্টিনেন্ট ওইসব দেশ এবং এই রিজনটাতে যাইতে হয়। তো এটা একটা বিশাল, এখানে অনেক সময় লাগে। তো পরে তারা হচ্ছে দেখলো যে তারা যদি এখানে একটা খাল খনন করে, এখানে যে লোহিত সাগর আছে যে রেড সি, এই 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 রেড সি দিয়ে হচ্ছে ভূমধ্য সাগর পর্যন্ত তারা একটা খাল খনন করলে এখানে যাতায়াতটা অনেকটাই সুবিধাজনক হয়ে যায়। তো পরে 1859 থেকে, আচ্ছা এখানে 1859 থেকে 1869 হবে, এখানে আমার আমার যে সালটা লেখা ভুল হয়েছে। এই 10 বছরে এই খালটা খনন হয় এবং পরে পরে মিশর 1956 সালে এটা জাতীয়করণ করে। জাতীয়করণ মানে হচ্ছে এটা তাদের মালিকেরা নিয়ে নেয় এবং তখনকার যে মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের, উনি মূলত এটা করেন। তো এইটা হচ্ছে লোহিত সাগর এবং হচ্ছে ভূমধ্য সাগর, লোহিত সাগর এবং হচ্ছে ভূমধ্য সাগর, এই দুইটা দুইটা জলাভূমিকে বা দুইটা হচ্ছে ওয়াটার যে বডি আছে এটাকে এটাকে সে হচ্ছে সংযুক্ত করে। এবং এবং দেখেন এই যে মিশরের একটা অংশ হচ্ছে সিনাই উপদ্বীপ, এই সিনাই উপদ্বীপটা পড়ছে হচ্ছে এশিয়াতে, আর যে মিশরের যে মূল ভূখণ্ড এটা পড়ছে আফ্রিকাতে। এবং যে সুইস খাল, এই সুইস খালের এক পাশে হচ্ছে সিনাই এবং আরেক পাশে হচ্ছে মিশরের যে মূল ভূখণ্ড, এই মূল ভূখণ্ড। তো এই সিনাই সিনাই উপদ্বীপটাই, এটা যে তৃতীয় আরব ইসরায়েল যখন যুদ্ধ হয় তখন হচ্ছে ইসরায়েল এটাকে দখল করে নিয়েছিল। পরে 1978 সালে যে ক্যাম্প ডেভিড চুক্তি, আমরা যখন চুক্তি পড়ছিলাম তখন আমরা দেখছি এই চুক্তিতে পরে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং 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 ইসরায়েল ইসরায়েল হচ্ছে সিনাই যে যে উপত্যকা সেটা সেটা হচ্ছে মিশরকে হচ্ছে ফেরত দেয়। এবং 1982 সালে এই সিনাই উপত্যকা থেকে ইসরায়েল তার যে সৈন্য সামন্ত আছে সেগুলা হচ্ছে প্রত্যাহার করে নেয়। সাহারা মরুভূমি, পৃথিবীর সব থেকে বড় মরুভূমি সাহারা মরুভূমি। টোটাল হচ্ছে 11টা দেশ মিলে এই এই মরুভূমিটা হচ্ছে অবস্থিত। এখানে প্রশ্ন আসে যে সাহারা মরুভূমি টোটাল কয়টা দেশ মিলে, টোটাল কয়টা দেশ মিলে হচ্ছে অবস্থিত, সেহেতু উত্তর হবে যে এই টোটাল হচ্ছে 11টা দেশ নিয়ে অবস্থিত। তো এই সাহারা মরুভূমির অন্তর্ভুক্ত যে দেশগুলা, এগুলার যে বাউন্ডারি গুলা, এই বাউন্ডারি গুলো হচ্ছে জ্যামিতিক বাউন্ডারি। অর্থাৎ জ্যামিতিক বাউন্ডারি মানে হচ্ছে একদম
সোজা, একদম সোজা লাইন, একদম সোজা লাইন। যেমন পৃথিবীর অন্যান্য দেশে যে মানচিত্রগুলা দেখা যায় একটু আঁকা বাঁকা আছে, কিন্তু এই হচ্ছে মরুভূমির অন্তর্ভুক্ত যে বাউন্ডারি লাইনগুলা এগুলো একদম সোজা। কারণ যেহেতু এখানে মানুষ থাকে না, যেহেতু মরুভূমি, সেহেতু এই লাইন যে সীমান্ত গুলোতে সোজা ভাবেই করা হয়েছে। আচ্ছা, এখন আপনার কাছে প্রশ্ন, আমাজন কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত? এটা কিন্তু আমাজন নদী, আমাজন বন না। আমাজন নদী কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত? এখানে দুইজন 8 বলছেন, আফরোজা আক্তার আঁকে এবং উৎস বিশ্বাস। 8 না, আমাজন বন হচ্ছে 8, আমাজন বন হচ্ছে 8, কিন্তু আমাজন যে নদী সেটা হচ্ছে 7টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত। আমাজন ওই বনের যে 8টা দেশ, সেখানে 8টা দেশের মধ্যে সুরিনাম নাই, সুরিনামের মধ্য দিয়ে আমাজন নদীটা প্রবাহিত হয় নাই। এরপর আমরা দেখবো হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার রাজধানী হচ্ছে 3টা। দক্ষিণ আফ্রিকার 3টা রাজধানী, তাদের প্রশাসনিক কাজকর্ম সুবিধার জন্যই তাদের তাদের রাজধানী হচ্ছে 3টা। এদের মধ্যে প্রিটোরিয়াস যেটা, সেটা হচ্ছে প্রশাসনিক রাজধানী, এবং এবং হচ্ছে ব্লুমফন্টেইন তারা হচ্ছে আইন আদালতটা হচ্ছে তারা দেখাশোনা করে, এবং হচ্ছে কেপটাউন হচ্ছে পার্লামেন্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে 3টা। তো এখানে এখানে সুতরাং দক্ষিণ আফ্রিকার হচ্ছে রাজধানী, রাজধানী কোনটা, এরকম যদি প্রশ্ন আসে এবং এবং অপশন যদি 3টা থাকে, তার মানে যে যে প্রশ্ন করছে সেটা ভুল প্রশ্ন করছে। আর যদি অপশনে যে কোনো একটা থাকে, তাহলে যে কোনো একটা দেখাবেন। এবং যদি নির্দিষ্ট করে বলা থাকে যে প্রশাসনিক রাজধানী কোনটা, বা আইন আদালত ভিত্তিক রাজধানী কোনটা, বা পার্লামেন্টের রাজধানী কোনটা, সেটা আলাদা আলাদা উত্তর হবে। এই দক্ষিণ আফ্রিকাতে আছে হচ্ছে অন্তরীপ, উত্তম আশা অন্তরীপ, যেটাকে বলা হয় কেপ অফ গুড হোপ। অন্তরীপটা হচ্ছে কি? অন্তরীপটা হচ্ছে মানে ওই যে একটা সরু অংশ, যেটার 3 দিকেই হচ্ছে জল, যেটা সমুদ্রের দিকে চলে গেছে, এটাকে মূলত বলা হচ্ছে অন্তরীপ। তো দক্ষিণ আফ্রিকার কথা আসলেই হচ্ছে নেলসন ম্যান্ডেলার কথা আসবে, এবং তাকে বলা হয় যে স্বাধীনতার সমঝোতা এবং শান্তির প্রতীক। তার কিছু হচ্ছে ডাকনাম আছে, এখানে অনেকগুলো ডাকনাম আছে, এগুলো আপনারা একটু এক নজর দেখে নিবেন কি কি ডাকনাম আছে তার। উনি 1964 থেকে উনি হচ্ছে সাউথ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের যে অধিকার, এই অধিকার নিয়ে উনি হচ্ছে আন্দোলন করেছেন। তিনি বর্ণবাদী যে আন্দোলন ছিল, বর্ণবাদের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন, এবং এর জন্য 1964 সাল থেকে 1990 সাল পর্যন্ত তিনি হচ্ছে কারাগারে ছিলেন, হচ্ছে রোবেন দ্বীপে। তিনি হচ্ছে রোবেন দ্বীপে কারাগারে ছিলেন, এবং তার কারাবন্দী যে যে নাম্বারটা, এটা হচ্ছে একটা আইকনিক নাম্বার। এবং পরে তিনি যখন ছাড়া পেয়ে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস হচ্ছে গঠন করেন, এবং তিনি এই তখনকার যে নির্বাচন, সেই নির্বাচনে উনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবং এই যখন তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আফ্রিকাতে, অর্থাৎ হচ্ছে সাউথ আফ্রিকাতে যে বর্ণবাদ যে প্রথা, সেটা হচ্ছে বিলুপ্ত হয়। এবং এই কারণে উনি 1993 সালে শান্তিতে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার একটা সংগঠন হচ্ছে ইয়েস ফর দ্য চিলড্রেন, এটা হচ্ছে শিশুদের নিয়ে কাজ করে। তার কিছু বিখ্যাত বই আছে যেগুলো প্রায় পরীক্ষাতে আসে। এটা যদিও ইংলিশ ইংলিশ ফার্স্ট ইংলিশ বিসিএস এর যে ইংলিশের যে যে সেকশন। তারপর এখানে যেহেতু তার নাম আসছে, আমি এখানে এই বইয়ের নামগুলো দিয়ে দিয়েছি। যেমন লং লং ওয়াক টু ফ্রিডম, কনভারসেশন কনভারসেশন উইথ মাইসেলফ, নো ইজি ওয়াক টু ফ্রিডম, ডেয়ার নট লিঙ্গার, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কিছু বই। দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান হচ্ছে পৃথিবীর সব থেকে সর্বশেষ যে জাতিসংঘের সদস্য এবং সর্বশেষ যে স্বাধীন হওয়া রাষ্ট্র, সেটা হচ্ছে দক্ষিণ সুদান। তারা সুদান থেকে, এবং এটা 193তম সদস্য জাতিসংঘের, এটা আমরা সবাই জানি। তারা তারা সুদান থেকে 2011 সালে তারা হচ্ছে স্বাধীনতা লাভ করে, এবং তাদের রাজধানী হচ্ছে জুবা। তো যদিও এবং এবং এই স্বাধীনতা পাওয়ার জন্য যিনি আন্দোলন করেছিলেন, বা স্বাধীনতার যে নেতা, তার নাম হচ্ছে জন গারাং। তো যদিও এই দুইটা দেশ স্বাধীন হয়েছে, কিন্তু একটা অঞ্চল নিয়ে এই সুদান এবং হচ্ছে দক্ষিণ সুদানের মধ্যে একটা বিরোধ আছে। যে অঞ্চল নাম হচ্ছে আবি, যেটা আফ্রিকার কাশ্মীর বলা হয়। তো এই অঞ্চলটার যে বিরোধ, এটা এখনো নিষ্পত্তি হয় নাই, অর্থাৎ এটা সুদান তাদের বলে দাবি করে,
আবার এটা সাউথ সুদানও তাদের বলে দাবি করে। আচ্ছা, গাম্বিয়া। গাম্বিয়া গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এটা হচ্ছে তারা হচ্ছে মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক যে আদালত সেখানে রোহিঙ্গাদের যে নির্যাতন, সেই নির্যাতনের বিরুদ্ধে মায়ানমারের বিপক্ষে তারা মামলা দিয়েছে। তো যেহেতু এই কারণেই গাম্বিয়া মূলত হচ্ছে ইম্পর্টেন্ট। এটার যে অফিসিয়াল নাম হচ্ছে গাম্বি ইসলামিক প্রজাতন্ত্র এবং হচ্ছে রাজধানীর নাম হচ্ছে বানজুল। দক্ষিণ আফ্রিকাকে পৃথিবীর দুইটা দেশকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র, ছিদ্র ছিদ্র হওয়া রাষ্ট্র। এদের মধ্যে একটা হচ্ছে ইতালি, আর একটা হচ্ছে এই সাউথ আফ্রিকা। কারণ ইতালির মধ্যে সান মেরিনো এবং হচ্ছে ভ্যাটিকান সিটি নামের দুইটা ছোট দেশ আছে, এবং এই সাউথ আফ্রিকাতেও এই দুইটা দেশ আছে। একটা হচ্ছে সোয়াজিল্যান্ড এবং হচ্ছে লেসোথো। এই পৃথিবীর দুইটা দেশ হচ্ছে ছিদ্রায়িত দেশ, একটা হচ্ছে সাউথ আফ্রিকা আর আরেকটা হচ্ছে ইতালি। তো এই সাউথ আফ্রিকার মধ্যে হচ্ছে দুইটা, এদের মধ্যে একটা হচ্ছে লেসোথো এবং আরেকটা হচ্ছে সোয়াজিল্যান্ড। নীল নদ। নীল নদ মিশরীয় যে সভ্যতা, এটাকে হচ্ছে নীল নদের দান বলা হয়। নীল নদ পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদী। দ্বিতীয় দীর্ঘতম নদী ছিল আমাজন, এবং প্রথম যে সবচেয়ে বেশি দীর্ঘ নদী হচ্ছে নীল নদ। উৎপত্তি হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। হ্যাঁ, এটা নিয়ে অনেক বই অনেক রকম লেখা আছে, কিন্তু এটার উৎপত্তি হচ্ছে ভিক্টোরিয়া হ্রদই এটার উৎপত্তি। এদের মধ্যে এই নীল নদের আবার হচ্ছে দুইটা শাখা আছে, একটা হচ্ছে হোয়াইট নীল আর একটা হচ্ছে ব্লু নীল। এদের মধ্যে যেটা হোয়াইট নীল এটা হচ্ছে সব থেকে বেশি বড়, এবং এই দুইটা শাখায় হচ্ছে সুদানে মিলিত হয়। সুদানে মিলিত হয়ে তারা হচ্ছে ভূমধ্য সাগরে পতিত হয়েছে। হর্নস অফ আফ্রিকা। হর্নস অফ আফ্রিকাতে দেশ কয়টি, এটা নিয়ে অনেক জায়গাতে অনেক রকম তথ্য আছে। এক্স্যাক্টলি দেশ কয়টি, কোন কোন জায়গায় 5টা দেওয়া, কোন কোন জায়গায় 4টা দেওয়া, কোন কোন জায়গায় 3টা দেওয়া। এক্স্যাক্টলি দেশ কয়টি এটা পরীক্ষায় যদি আসে, আমি বলবো আপনারা স্কিপ করবেন, কারণ উত্তর তারা কোনটা নিবে এটা এটা তারা আসলে ক্লাস আর অল্প কিছুক্ষণ ক্লাস আছে। এই এখানে হর্নস মানে হচ্ছে শিং। এটা এই এই সবগুলা দেশকে মিলে হচ্ছে হর্নস অফ আফ্রিকা বলা হয়, আফ্রিকার শিং বলা হয়। এই দেশগুলাকে একটু মনে রাখতে হবে যে এখানে কি কি দেশ আছে, যেমন সোমালিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি, সুদান, সাউথ সুদান এবং হচ্ছে কেনিয়া। আচ্ছা, এখন দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী এটা হচ্ছে প্রিটোরিয়া। আমি একটু দ্রুত যাচ্ছি। আচ্ছা, এইখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে যে মাইক্রোনেশিয়ার কোনটি মাইক্রোনেশিয়া, কোনটি হচ্ছে মেলানেশিয়া, কোনটি পলিনেশিয়া। এদের মধ্যে পলিনেশিয়ার মধ্যে এই ছোট ছোট দেশগুলো আছে, টোঙ্গা, সামোয়া, টুভেলু, কুক দ্বীপপুঞ্জ, স্টার আইল্যান্ড এবং তাহিতি। এই এই কয়েকটা দেশ হচ্ছে পলিনেশিয়ার অন্তর্ভুক্ত। এরকম প্রশ্ন আসে যে কোনটি পলিনেশিয়ান কান্ট্রি বা কোনটি পলিনেশিয়ার দেশ। এরপরে হচ্ছে মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়ার মধ্যে আছে নাউরু, ক্যারোলাইন দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি এবং হচ্ছে ওসিয়াম। এগুলো আপনারা একটু ম্যাপ দেখে পড়বেন, এগুলো ম্যাপ দেখে মনে রাখাটা হচ্ছে সহজ হবে। এরপরে আরেকটা আছে মেলোনেশিয়া। এই মেলোনেশিয়াতে হচ্ছে সব থেকে বেশি দেশ, ফিজি, সান্তাগো, সলোমন দ্বীপপুঞ্জ, বিসমার্ক, পাপুয়া নিউগিনি, ভানুয়াতু, নিউগিনি, নিউ ক্যালেডোনিয়া। তো এই দেশগুলো হচ্ছে মেলোনেশিয়ার অন্তর্ভুক্ত। তো এই ছিল আজকে আপনাদের ক্লাস। হ্যাঁ, আজকে আজকে কাহুট যদি আপনারা দিতে চান, কাহুট আজকে হবে। এই ছিল আপনাদের আজকের ক্লাস। আপনারা আমি কাহুট কাহুট হচ্ছে রেডি করা আছে। 581224 581224, এইটা হচ্ছে আপনাদের কাউরের যে পুরস্কারগুলো, এগুলো একসাথে দেওয়া হবে। কাউরের যে পুরস্কারগুলো এগুলো একসাথে ক্লাস শেষে, যখন এই তো আরেকটা ক্লাস আছে, একসাথে পুরস্কারগুলো দেওয়া হবে।
হ্যাঁ, আমি আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের। লিঙ্কটা হচ্ছে মেসেজে, আমি মেসেজে টেক্সটের যে অপশনটা সেখানে আমি দিয়ে দিচ্ছি। আজকের কাহাউটে কিন্তু সময় কম, আজকের কাহাউটে সময় হচ্ছে মাত্র 10 সেকেন্ড। অর্থাৎ 10 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে উত্তর করতে হবে। 10 জন জয়েন করেছেন 26 জনের মধ্যে। 10, কমলা হ্যারিস, কমলা হ্যারিসও কাহাউট খেলতে চলে আসছে। হতাশা, জেমস ম্যাডিসন, মোহাইমিনুর, এবিসি, আখি, অ্যানি, নামু, বি, আলামিন, তৌফিক, 12 জন জয়েন করেছেন। টুরু লাভ, হ্যাঁ টুরু লাভ। আচ্ছা, যিনি টুরু লাভ হিসেবে জয়েন করেছেন তিনি কি টুরু লাভে দেখা পেয়েছেন? লেভি। আমরা আর 1 মিনিট, জাস্ট 1 মিনিট পরে আমরা শুরু করে দিব। 14 জন জয়েন করেছেন। ওকে, আমরা কাহুট শুরু করে দিচ্ছি। যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? আজকে কিন্তু 10 সেকেন্ড সময়, খুব খুব দ্রুত উত্তর করুন। লুইসিয়ানা, লুইসিয়ানা ফ্রান্স থেকে ক্রয় করছিল তারা। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? একদম সহজ প্রশ্ন, একদম সহজ প্রশ্ন, এটা সবার পারা উচিত। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। কামরুল, কামরুল চলে আসছে 1 নম্বরে। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল কবে? সুয়েজ খাল জাতীয়করণ করে কবে? 1956 সালে জাতীয়করণ করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কত ন্যূনতম ইলেকটোরাল ভোটের প্রয়োজন? কয়টা ইলেকটোরাল ভোটের প্রয়োজন? 71, 72, 73, 70? 270, 270টা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় কি, মানে তার পোস্টার নাম কি? একদম সহজ প্রশ্ন।